বার্সেলোনা ভার্সেস সেল্টা ভিগোর ম্যাচে এটা যদি রেড কার্ড না হয় তাহলে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদ এইটাতে রেড কার্ড পাইলো কেমনে? এটা ইয়েলো কার্ড হইলে হইতো, চোখ বন্ধ করে আমিও মাইনা নিতাম, বাট রেড কার্ড কেমনে ভাই? এখন রিয়াল মাদ্রিদ লা লিগার ম্যাচ খেলতে নামলে আমার মনে হয় মাদ্রিদ 12 জনের বিপক্ষে খেলতেছে, বাট লাভ কি হয়? আমাদের কাছে বিশ্বের সেরা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে আছে, আর্দা গুলারের মতো মিডফিল্ডার আছে, এই দুজনের কাছেই তো সব কিছু আটকায় যায়। তো ওসাসুনা, রিয়াল অ্যাভেডো, মেহরুকা অ্যান্ড রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগায় 4 ম্যাচ রিয়াল মাদ্রিদ খেলে ফেলছে। ওই 4 ম্যাচ পর রিয়াল মাদ্রিদের পয়েন্ট 12, মানে প্রত্যেকটা ম্যাচে পরিপূর্ণ 3 পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত টেবিল টপার। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদের যে ম্যাচ ছিল, ওই ম্যাচের পারফরমেন্স নিয়ে, ওই ম্যাচের সিস্টেম নিয়ে আপনার অভিযোগ থাকতে পারে, আপনি জাভি আলোনসোকে অনেক কথা শোনাইতে পারেন, বাট এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট কি জানেন? মোস্ট ইম্পর্ট্যান্ট 3 পয়েন্ট যেটা জাভি আলোনসো আমাদেরকে দিতেছে। আমাদের পয়েন্টের পাশে 3 পয়েন্ট যোগ হইতেছে। পারফরমেন্স নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারবেন, বাট পয়েন্ট নিয়ে এখানে কোনো প্রশ্ন তুলতে পারবেন না। আমরা রিয়াল সোসিয়েদাদের হোম গ্রাউন্ডে ঢুকে 3 পয়েন্ট নিয়ে আসছি, এটা আমাদের কাছে আই থিঙ্ক অনেক ইম্পর্ট্যান্ট। এই যে 3 পয়েন্ট, এই 3 পয়েন্ট কতটা ইম্পর্ট্যান্ট ওইটা আপনি তখনই বুঝতে পারবেন কখন? সিজনের মাঝখানে গিয়ে। আমি ম্যাচ নিয়ে কথা বলি। স্টার্টিং 11 নিয়ে আমরা কনফিউশনে ছিলাম, জাভি আলোনসোর স্টার্টিং 11 কেমন হবে এটা কেউ প্রেডিক্ট করতে পারবে না। সো এখানে পরিবর্তন ছিল, ট্রেন্ট ছিল না, দেন রুডিগার নাই, রুডিগার 3 মাসের জন্য আউট। সো অ্যাডার মিলিটাও স্টার্ট করতেছে, এরপর ডিন হুইসেন আর কারেরাস। মিডে এখানে পরিবর্তন, ফেদে ভালভার্দেকে বেঞ্চ করছিল, এখানে সেভায়েস স্টার্ট করছে, এর সাথে চুয়ামেনি আর আর্দা গুলার। অ্যাটাকিংয়ে পরিবর্তন আসছে, মস্তন্তনো বা রদ্রিগো কেউই খেলে নাই, এখানে ব্রাহিম ডিয়াসকে খেলাইছে, এর সাথে কিলিয়ান এমবাপ্পে আর ভিনিসিয়াস জুনিয়র ছিল। আর আমাদের গোলকিপার হিসেবে আমাদের 8-10 হাতওয়ালা কর্তোয়া ছিল। তো ম্যাচ শুরু হওয়ার 2 মিনিটের মধ্যেই কিন্তু কিলিয়ান এমবাপ্পে এবং আর্দা গুলারের কম্বিনেশনে স্কোর করে ফেলছিল, বাট অফসাইড ধরছে। এখন অফসাইডের কথা কি, কিলিয়ান এমবাপ্পে আই থিঙ্ক চিন্তা করতেছে, ভাই অফসাইডের যে নতুন রুলস, নতুন সিস্টেম, ওইটা কবে চালু হবে? আমি স্কোর করব। স্কোর করার জন্য এমবাপ্পে পাগল হয়ে আছে। বাট এখানে আমার একটা অভিযোগ আছে। অভিযোগ কি, এই যে একটা অফসাইড, ওইটা চেক করতে 8 থেকে 10 মিনিট লাগছে। লা লিগার মান নিয়ে এখন প্রশ্ন হইতেছে, একটা অফসাইড চেক করার জন্য 10 মিনিট, 8 মিনিট, 12 মিনিট নিতেছে। এদের প্রযুক্তি কি এতটাই নিম্নমানের? এখন কিলিয়ান এমবাপ্পেকে আপনি কতক্ষণ আটকে রাখতে পারবেন? আর্দা গুলারের ক্রিয়েটিভিটি আপনি কতক্ষণ আটকে রাখতে পারবেন? হ্যাঁ, মিস্টেক রিয়াল সোসিয়েদাদের ছিল, বাট আপনারা কিলিয়ান এমবাপ্পের স্পিড দেখছেন? এমন স্পিড, মানে কি বলবো, আপনারা কিলিয়ান এমবাপ্পেকে কচ্ছপ বলেন ভাই। সে যেভাবে দৌড়ায়, এই যে স্কোর করছে, তার স্পিড দেখছেন আপনারা, তার ফিনিশিং দেখছেন, জাস্ট অন্য লেভেলের। আর এখন পর্যন্ত এই সিজনে লা লিগার হাই স্কোরার, 4 ম্যাচে 4 গোল, 4 অ্যাসিস্ট, মানে কিলিয়ান এমবাপ্পে উঠতেছে। এরপর 29 মিনিটে কিন্তু রিয়াল মাদ্রিদের কাছে বিগ একটা চান্স ছিল, অ্যাডার মিলিটাও হেড করছে, আর্দা গুলারের কর্নার ছিল, বাট এইখানে রিয়াল সোসিয়েদাদের গোলকিপার এত সুন্দর, এত অসাধারণ একটা সেভ দিছে ভাই। যত সুন্দর হেডিং ছিল, এর থেকে বেশি সুন্দর ছিল তার সেভিংসটা। এরপর চুয়ামেনির একটা হেড ছিল, ওইটাও সে আটকাইছে, খুব ভালো সেভ করছে, বলতে পারেন এদেরকে মোটামুটি রক্ষা করছে এদের গোলকিপার। এরপর ম্যাচের সবথেকে বড় অঘটন, হ্যাঁ, ভিনিসিয়াস জুনিয়র যে কোনোভাবেই হোক বল লুজ করছে। বল লুজ করার পর রিয়াল সোসিয়েদাদ সরাসরি কাউন্টারে গেছে। এখন কাউন্টারে যাওয়ার পর ডিন হুইসেন পিছন থেকে তাকে আটকানোর ট্রাই করছিল, আর ডিন হুইসেন হাফলাইনের আগেই কিন্তু তাকে আটকাইছে। এখানে রেফারি ফাউল ধরে বসে আছে, বাট ফাউল ধরার পর সরাসরি রেড কার্ড। এইখানে আমি বুঝতেছি না রেড কার্ড কেন দেওয়া হয়েছে। এখানে কিন্তু ডিন হুইসেন লাস্ট ম্যান ছিল না, এখানে অ্যাডার মিলিটাও এদেরকে ক্রস করে বসে আছে, বাট রেফারি এখানে কোনো কিছুই চেক করে নাই। এটা নিয়েও কিন্তু তর্ক হয়েছিল বিআর চেক করার জন্য, বাট রেফারি চেক করে নাই, সে সরাসরি রেড কার্ড দিয়ে দিছে। যদিও পরে এটা নিয়ে আলোচনা হয়েছে, রেফারি কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল যে এটা ভুল সিদ্ধান্ত ছিল। এখন ম্যাচের পর যদি আপনারা আইসা বলেন ভুল সিদ্ধান্ত,
এটা কি মাইনা নেওয়ার মতো? এরপর এই যে এই রেফারি, ওনারা আপনারা চিন্তা পারছেন কিনা জানি না, উনি ভ্যালেন্সিয়ার সাথে আমাদের একটা ম্যাচ ছিল, ওই ম্যাচও কিন্তু সেম সেম করছিল। লাস্ট মোমেন্টে বল যখন উপরে ছিল তখন উনি হুইসেল দিয়ে ফেলছে, মানে ম্যাচ শেষ। এরপর জুড বেলিংহাম এটা নিয়ে তর্ক করায়, জুড বেলিংহাম রেড কার্ড খাইছিল। সেম রেফারি, সেম সিস্টেম। এখন লা লিগার রেফারি কমিটি কিসের উপর ভিত্তি করে এসব করতেছে বা কেন করতেছে ওইটা তারাই জানে। এরপর 10 জনের টিম নিয়ে জাভি আলোনসো মোটামুটি আটকাই গেছিল, যেহেতু এখানে মেন ডিফেন্ডার নাই, ডেন হুইজেন নাই, মাঝখানে চুয়ামেনিকে নিচে নিয়ে আসছিল। আর এই 10 জন নিয়ে জাভি আলোনসোকে হিউজ স্ট্রাগল করতে হয়েছিল। রিয়াল মাদ্রিদের কোনো অ্যাটাক ছিল না, রিয়াল মাদ্রিদের কাউন্টার ছিল না, বিগ চান্সেস ছিল না। এই সুযোগটা ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করছিল রিয়াল সোসিয়েদাদ। এরা সেকেন্ড হাফে 17টা শটস নিয়ে বসে আছে। আপনারা চিন্তা করেন জাভি আলোনসোর তখন কি করা উচিত ছিল। তবে আমাদের প্লাস পয়েন্ট ছিল 46 মিনিটে আর্দা গুলারের গোল, বাট 56 মিনিটে কিন্তু এরা স্কোর করে ফেলছে। পেনাল্টি এরা নিয়ে নিছে, পেনাল্টিতে স্কোর করে স্কোর লাইন 2-1 নিয়ে আসছিল। তখন জাভি আলোনসোর অবস্থা খারাপ হয়ে গেছে। ভাই, এক গোল, যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। এখন এক গোলের লিডে থাইকা অ্যাটাক করা যাবে না, অ্যাটাক করলেই ধরা। ঠিক তখনই জাভি আলোনসোর মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। আপনারা পরিবর্তন পাইছেন কিনা জানি না, বুঝতে পারছেন কিনা জানি না, তবে আমার মাথায় যতটুকু ঢুকছে বা আমি যতটুকু বুঝতে পারছি ওটা আমি আপনাদেরকে দেখাই। আমি একটু বলি আপনাদেরকে, জাভি আলোনসো জয়েন করার পর এই যে প্রত্যেকটা ম্যাচ হইতেছে, প্রত্যেকটা ম্যাচে কিন্তু আমি অনেক রকম পরিবর্তন পাইতেছি। দিন দিন এদের পারফরমেন্স, এদের ট্যাকটিক্স, এদের সিস্টেম চেঞ্জ হইতেছে, উন্নতি হইতেছে। আগে কি হয়েছে, মাদ্রিদের কোনো কম্বিনেশন ছিল না, টিমে কোনো সিস্টেম ছিল না। এখন কম্বিনেশন অনেক ভালো, সিস্টেমও অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক উন্নতি হয়েছে। মাদ্রিদের যত ম্যাচ বাড়তেছে তত উন্নতি কিন্তু আমি দেখতেছি। আপনারা নোটিস করতেছেন কিনা জানি না, বাট আমার মনে হইতেছে জাভি আলোনসো প্রত্যেকটা ম্যাচেই উন্নতি করতেছে। জাভি আলোনসোর ট্যাকটিক্স অনেক সূক্ষ্মভাবে কাজ করতেছে। তার যে ট্যাকটিক্স, তার যে সিস্টেম, ওইটা এই প্লেয়ারদের মধ্যে ঢুকানোর ট্রাই করতেছে। অ্যান্ড জাভি আলোনসো এখানে সাকসেস হইতেছে। আপনারা দেখছেন ওনার টিম যখন আটকায় গেছে, দেখতেছে যে হইতেছে না, ডিফেন্সিভলি স্লো হয়ে গেছে বা দুর্বল হয়ে গেছে, তখন উনি শুধুমাত্র একজন অ্যাটাকার খেলাইছে, কিলিয়ান এমবাপ্পেকে রাইখা 2 উইঙ্গার তুলে নিছে। 2 উইঙ্গার তুলে নিয়ে উনি ডিফেন্ডার নামাই দিছে। ওনার টার্গেট ছিল মিডফিল্ডার আর ডিফেন্ডারকে দিয়ে খেলাবে। আপনাদের কি মনে হয় এমন রিস্ক কোনো কোচ নিবে? ভাই, একজন অ্যাটাকার ছিল মাঠে, বাকি মিডফিল্ডার আর ডিফেন্ডাররা ছিল। এত বড় রিস্ক আই থিঙ্ক কোনো ম্যানেজার নিবে না। আপনার চিন্তা করেন, উনি 2 জন লেফট ব্যাক একসাথে খেলাইছে, কারেরাস আর গার্সিয়া। ডিফেন্স উনি কি করছে, গার্সিয়া, কারেরাস, আসেন্সিও, আডার মিলিটাও, দেন কারভাহাল, এদের সাথে চুয়ামেনিকেও কিন্তু নিচে খেলাইছিল। আর্দা গুলারকে যখন তুলে নিছিল তখন কিন্তু উনি কোনো মিডফিল্ডার নিয়ে আসে নাই, উনি কোনো কি বলে অ্যাটাকার নিয়ে আসে নাই, উনি ডিফেন্ডার নিয়ে খেলে গেছে। 5-6 জন ডিফেন্ডার নিয়ে উনি খেলছে। এখন এই যে জাভি আলোনসোর এই সিস্টেম ছিল, এটা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, ভালো লাগে নাই, আপনাদের মনে হইতে পারে ভাই জাভি আলোনসো কি খেলাইছে, সব ডিফেন্ডার দিয়ে খেলাইছে। বাট আমার মনে হয় 10 জন নিয়ে এটা খুব সঠিক একটা সিদ্ধান্ত ছিল। জাভি আলোনসোর তখন কিছুই করার ছিল না। উনি চিন্তা করছে আমি যদি এখন ডিফেন্স না করি তাহলে আমি কাউন্টার ছাড়া কিছুই পাবো না, আমি অ্যাটাক করতে গেলে কাউন্টার খাবো, আমার ডিফেন্সিভ লাইন আগে স্ট্রং করতে হবে। যেহেতু আমি লিডে আছি, আমি অ্যাটাক করব না, আমি একদম সব কিছু নিয়ে বসে যাই, ডিফেন্স করার ট্রাই করি। আপনারা নোটিস করছেন কিনা জানি না, মাঝখানে ফরমেশন 6-3-1 বা 7-2-1ও ছিল। মাঝে মধ্যে চুয়ামেনি সিবিতে এসে খেলছে, যদিও গার্সিয়াকে একটু অ্যাডভান্স রোলে খেলাইছে, সে একটুর জন্য মিস্টেক করে ফেলছে। একটা বড় সুযোগ ছিল কিলিয়ান এমবাপ্পের পাস থেকে গোল করার, বাট সে আটকাই গেছে। হয়তো এখানে কনফিডেন্স ছিল না বা তার মাথায় ওই রকম কাজ করে নাই, বাট এটা যদি একটু ভালোভাবে ফিনিশ করতে পারত, স্কোর লাইন 3 হইতো। তবে জাভি আলোনসোর এই যে সিস্টেম,
10 জনের টিম নিয়ে, এটা আমার কাছে ভালো লাগছে ভাই। এটা এই মুহূর্তে এই সিদ্ধান্তটা খুব কঠিন সিদ্ধান্ত ছিল, কারণ জাভি আলোনসোর তখন প্রয়োজন ছিল 3 পয়েন্ট। এই যে 3 পয়েন্ট, এই 3 পয়েন্ট সিজনের মাঝখানে গিয়ে কতটা কাজে দিবে ওইটা আপনারা দেখেন। জাভি আলোনসোর এই যে সাবস্টিটিউটগুলা, এগুলা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, অনেক বেশি প্লাস পয়েন্ট ছিল এই সাবগুলাতে। যদি এমন কিছু না হইতো, 3 জন অ্যাটাকার থাকতো, মিডে 2 জন বা 3 জন থাকতো, তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদের ম্যাচ হাত থেকে ছুটে যাইতো, রিয়াল সোসিডাড এখানে জয় নিয়ে যেত। তবে এই ম্যাচ দেখার পর কি, জাভি আলোনসোর প্রত্যেকটা ম্যাচে আমরা বলি ওনার ফরমেশন বা ওনার একাদশ প্রেডিক্ট করা খুবই কষ্টকর, যেটা রিয়াল মাদ্রিদের জন্য প্লাস পয়েন্ট। কারণ কেউ বুঝতেই পারবে না উনি কোন ফরমেশন নিয়ে নামবে, উনি কোন সিস্টেমে নামবে। ওনার প্রয়োজন ছিল 3 পয়েন্ট, উনি সব ডিফেন্ডার ইউজ করাইছে, যেহেতু লিডে আছে। লিডে না থাকলে অন্য হিসাব ছিল, উনি অ্যাটাক করে খেলানোর জন্য অ্যাটাকার বা মিডফিল্ডার নিয়ে আসতো। ওনার প্রয়োজন 3 পয়েন্ট ছিল, 3 পয়েন্ট নিয়ে আসছে। এখন ম্যাচ দেখে, পারফরমেন্স দেখে আপনারা কথা বললেন না। এই মুহূর্তে প্রয়োজন পয়েন্ট, আমরা পয়েন্ট পাইছি।